বাঙালি ভদ্রলোকদের এক ধরনের বিজেপি বিতৃষ্ণা হ্যান ত্যান যেসব ছিল আর কি, তারা কিন্তু এগুলোর থেকে বেরিয়ে এসছে। তারা এসে এখন বলছে যে আর আর না। বিজেপি যে এই যে তাদের ইলেকশন রেটরিক এইটাকে এখন বাস্তবায়ন করবে, তারা কি ব্যাপক হারে বাঙালি বা বাংলাদেশি সন্দেহে লোকজনকে ধরে বর্ডার দিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করবে? এটা বিজেপির ইলেকশন রেটরিক না, এটা পাবলিক ডিমান্ড। এবারের ইলেকশনে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্ট একটা মেজর রিজন, যে কারণে মমতা ব্যানার্জি হেরেছে এবং যে কারণে হিন্দু কনসলিডেশন হয়েছে। বাংলাদেশ হচ্ছে আমাদের বন্ধু দেশ, কেমন? কিন্তু যদি এর নিচে আমরা নামি, যেখানে স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়, সেখানে কিন্তু খুব বেশি হলে এটাকে ফ্রেনিমি বলা হয়। কেমন বলা হচ্ছে ইদানিং কালে? ফ্রেনেমি, ফ্রেনিমি ফ্রেন্ডলি এনিমি। হ্যাঁ, পুশব্যাক বা পুশিং হোয়াটএভার করা হচ্ছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে তিনি জানেন যে বাংলাদেশে একটা খুন করানো হয়েছে। কে খুন করেছে, কাকে খুন করেছে, এরকম কোনো নাম বলেননি, কিন্তু বাংলাদেশে একটা ধারণা জন্মেছে এটা হয়তো ওসমান হাদি। ওনার গোটা পলিটিক্যাল কেরিয়ার শেষের মুখে অথবা শেষ হয়ে গেছে, সেখান থেকে উনি এখন যা খুশি করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে এই বিষয়ে কথা না বলার জন্য চাপ দিয়েছেন। এটা কি তিনি এক ধরনের হুমকি দিচ্ছেন অমিত শাহকে যে তিনি অনেক কিছু জানেন, সব ফাঁস করে দেবেন? ইংরেজিতে বললে একটা শব্দ, দুটো শব্দ বলতে হয়, যেটাকে বলা হয় ম্যাড ডগ। উনি মানিয়ে নিতে পারছেন না যে পাওয়ার থেকে চলে গেছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায়। আজকে আমার অতিথি ভারতের সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রতিম রঞ্জন বোস। মিস্টার বোস, আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আলোচনার মূল বিষয় হবে পশ্চিমবঙ্গ এবং সাম্প্রতিক সময় যেসব ঘটনা ঘটছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারার পর তার তৃণমূল কংগ্রেস দলের ভেতরে এক ধরনের বিদ্রোহের একটু আভাস পাওয়া যাচ্ছে। তো সেই বিষয়ে আমরা আসবো একটু পরে, কারণ তিনি 2 তারিখে, এই মাসের 2 তারিখে একটা জায়গায় একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে তিনি কিছু কথা বলেছেন যেটা নিয়ে বাংলাদেশ উত্তাল না হলেও কিছুটা গুঞ্জন উত্তেজিত। শোনা যাচ্ছে। সেটা হচ্ছে যে তিনি মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে তিনি জানেন যে বাংলাদেশে একটা খুন করানো হয়েছে এবং তিনি দাবি করেন যে এই ভারত সরকার একটা ইঙ্গিত দিয়েছেন যে এর মধ্যে হয়তো ভারত সরকার সম্পৃক্ত থাকতে পারে। এখন তিনি কে খুন করেছে, কাকে খুন করেছে, এরকম কোনো নাম বলেননি, কিন্তু বাংলাদেশে একটা ধারণা জন্মেছে এটা হয়তো ওসমান হাদি, যিনি গত বছর ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি একজন তরুণ ভারত বিরোধী এবং ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট ছিলেন। তো হয়তো তিনি এই খুনের দিকেই ইঙ্গিত করছিলেন। তো আপনার কি মনে হয় এই অভিযোগ ভারত সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি হঠাৎ এই সময় কেন করলেন? তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি কিছুই বলেননি, হঠাৎ এখন কেন বলছেন? ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্যে। এখন কেন বলছেন এটা বলতে গেলে মমতা ব্যানার্জির রাজনীতি এবং আহ, তার অতীত থেকে এখন পর্যন্ত তার রাজনৈতিক পরিক্রমাটাকে একটু বুঝে নিতে হবে। মমতা ব্যানার্জি হচ্ছেন একজন মানে উনি যেটাকে করেন সেটাকে বলা হয় পলিটিক্স অফ ব্রিঙ্কম্যানশিপ। উনি এইভাবেই উঠেছেন সর্ব মানে এর অতীতে যদি আপনি দেখেন কিভাবে উনি কংগ্রেস থেকে বেরিয়েছিলেন, একটা হাওয়া তোলেন উনি। হাওয়া তুলে উনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন। ব্যাপারটা ঠিক ওরকম ছিল না যে কংগ্রেস ওকে চায়নি, কংগ্রেস বার করে দিতে চাইছিল, ব্যাপারটা ওরকম ঘটেনি। যারা রাজনীতির সঙ্গে রাজনীতির খবরাখবর রাখে সবাই জানে যে উনি ক্রিয়েট করেছিলেন সিচুয়েশনটা। পরবর্তীতে উনি যখন ক্ষমতায় আসেন, ওনার ক্ষমতায় আসাটা হয় খুব অদ্ভুতভাবে। সেটা হচ্ছে যে যত আনকনস্টিটিউশনাল ফোর্স আছে, মূলত দুটো আনকনস্টিটিউশনাল ফোর্স, একটা মাওয়িস্ট আর একটা ইসলামিস্ট। এই দুটো ওনাকে সাপোর্ট করে এবং এর সঙ্গে একটা বিদেশের পশ্চিমা লবি কাজ করে। এটা মাওয়িস্টরা আপনারা জানেন, দেখেছেন যে সে সময় এই যে যে কটা আন্দোলনের নাম আপনি শুনেছেন, নন্দীগ্রাম, জঙ্গলমহল বা লালগড়, সিঙ্গুর, এই প্রত্যেকটার পেছনে মাওয়িস্টরা ছিল। আর সেকেন্ড ফিডল হিসেবে ছিল হচ্ছে ইসলামিস্টরা। এবং
2008 সালের পঞ্চায়েত ইলেকশনে তৃণমূল জেলা পরিষদ দখল করে, ওটাই শুরু হলো। 2009 সালে লোকসভাতে প্রচন্ড ভালো ফল করলো, সিপিএম এর থেকে বেশি সিট পেলো, এবং তারপরে 2011-তে পাওয়ারে এলো। তো এই যে জার্নিটা, এবং তার আগে 2007-এ কলকাতা রায়াট হয়ে গেল, যেখানে প্রথমবার ইসলামিস্টরা তাদের শক্তি দেখালো, এবং বুদ্ধদেব ভট্টাচার্য বাধ্য হলেন তাসলিমা নাসরিনকে বার করে দিতে। ঠিক এই ফোর্সটার ওপর চেপে উনি এলেন, এবং তার সঙ্গে সবাই জুড়ে গেল তখন, কারণ সকলের, সাধারণ মানুষ থেকে সকলের যারা লেফটকে সরাতে চাইছিল, এমনকি তার মধ্যে আরএসএস বিজেপিও এসে সাপোর্ট করেছিল মমতাকে। এই হচ্ছে ওনার রাইজ। এখন ওনার যে সমস্যাটা হয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ওনার দলটা ভাগ হয়ে যাচ্ছে কিনা এটা প্রশ্ন নয়, দলটা টেক ওভার হয়ে যাচ্ছে, যেটা কর্পোরেট ভাষায় বলা হয় হোস্টাইল টেক ওভার। তো 80 জন এমএলএ এর ভেতর যদি 60 জন একদিকে চলে যায়, তাহলে নিশ্চয়ই দল ভাগ হয় না, মানে দল ওনাকে ছেড়ে দিয়েছে ধরনের ঘটনা। তো এই পরিস্থিতিতে, এবং তার উপর যদি আপনি ফলতার যে রিপোলটা হলো, আমাদের ইলেকশন হলো 4 তারিখের রেজাল্ট বেরোলো, তারপরে আবার একটা কনস্টিটিউয়েন্সিতে রিপোল হয়, সেখানে 30%-এর ওপর মুসলিম কনসেন্ট্রেশন, এবং সেই কনস্টিটিউয়েন্সিতে একেবারে ধরধর করে তৃণমূলই জিতত। তো সেখানে যেটা হলো, তৃণমূল এবার 4th হয়ে গেল এবং সামান্য কিছু ভোট পেয়েছে, আর মুসলিম ভোটটা স্প্লিট হয়ে গেল, কংগ্রেস আর সিপিএম এর ভেতর বিজেপি কনস্টিটিউয়েন্সিটা পেয়েছে। এখন দিস ইজ দ্য লাস্ট স্ট্র ফর মমতা ব্যানার্জি। ওনার যা যা ছিল, ক্যাপিটাল অ্যাসেটস যেখানে যা ছিল, সব বেরিয়ে গেল, চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ওনার এবার ঘোরানো দরকার। আমরা জানি যে 2021 সালে থেকে বাংলাদেশ থেকে একটা ম্যাসিভ ফোর্স কাজ করেছে, সেটা কেউ ফরেন স্পন্সার্ড কিনা সে নিয়ে প্রশ্ন আছে, কথা আছে নানান রকম, এবং সেটা কাজ করেছে, সেটা ইন্টারনেটে ওয়াজ ভেরি ভিজিবল। তো তাছাড়াও আরো অনেক কিছু ক্লাসিফাইড হিসেবে হয়েছে, যেগুলো আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু এটা মোটামুটি জানা ছিল যে বাংলাদেশি টাকা ঢুকছে, এবং সেটা প্রপ আপ করে রেখেছে। গোল্ড স্মাগলিং ইত্যাদি ইস্যুতে আমাদের এখান থেকে অতীতে কথা হয়েছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওনার সঙ্গে বাংলাদেশের কানেক্ট। এবং হঠাৎ করে উনি এইবার এই যে পলিটিক্স অফ ব্রিঙ্কম্যানশিপ থেকে উনি একটা দাবি করলেন। ব্যাপারটা হচ্ছে, এই দাবিটার এগেনস্টে এবার যেটা বলার চেষ্টা হচ্ছে বা হবে, যে যদি ভারত সরকারের এটা যদি, মানে ইফ দিস ইজ নট কারেক্ট, তাহলে তারা কেন ডিনাই করছে না। আসলে এভাবেই উনি ড্র্যাগ করে দিতে চান, মানে কারণ ভারত সরকারের পক্ষে এটা নিয়ে কোনো রকম কথা, আমাদের যে এনইএ স্পোক্স পারসন প্রশ্নটাকে এড়িয়ে গেছেন গতকাল, আমি দেখছিলাম ব্রিফিং এর সময়। তো এটা স্বাভাবিক, কারণ যে মুহূর্তে এটা করা হবে, সেই মুহূর্তে ইন্টারনাল পলিটিক্স আর এক্সটার্নাল পলিটিক্স এক হয়ে যাবে, এবং সেটাই মমতা চান। কারণ 2018 সালে যখন হাসিনা মোদি মিনিস্টেরিয়াল হচ্ছিল তিস্তার ক্ষেত্রে, তখন মমতা ব্যানার্জিকে ডাকা হয়েছিল, তাতে মমতা ব্যানার্জি সেটার থেকে বেরিয়ে এসে রীতি বহির্ভূতভাবে উনি একটা মিডিয়া ব্রিফিং করে দেন, যেটার হওয়ার কথা না, এটা দুটো দেশের ব্রিফিং হওয়ার কথা। সো ব্যাক টু দ্য টপিক, উনি এখন যেটা করছেন সেই ক্লেইমটা করে উনি চাইছেন যে এটা নিয়ে এবার আলোচনা হোক। এটা হচ্ছে এক, ভারত সরকার এটা নিয়ে কিছু বলতে পারবে না, সেটাই ওনার অ্যাডভান্টেজ, কারণ বলতে গেলেই কথা বেড়ে যাবে। দুই, উনি চাইছেন ওনার যে মুসলিম কনস্টিটিউয়েন্সিটা আছে, যা সেটার সঙ্গে বাংলাদেশ কোথাও কানেক্ট আছে, সেটাকে প্রপ আপ করতে। এটা হচ্ছে খুব প্রাথমিক একটা ওনার এইম, এবং এটা দিয়ে নিজের দিকে টেনে রাখার চেষ্টা। আর একটা তার সঙ্গে থার্ড যেটা আসে, যে এই যত ফোর্স গুলো আছে, মানে কি বলবো এগুলোকে, যে ধরনের লুজ একটা ফোর্স আছে, যারা ঝামেলা করতে পারে নানান রকমের। তো যেটার সঙ্গে দেখুন, তার কিছুদিন আগেই মার্কো রুবিও কলকাতা ঘুরে গেছেন, এবং খুব আশ্চর্যজনক ভাবে, আপনি জানেন 2011 সালে হিলারি ক্লিন্টন এসেছিলেন, সেক্রেটারি অফ স্টেট, ওনার সঙ্গে 1.5 ঘন্টা মিটিং করেছিলেন, লেফটকে তাড়ানোর জন্য প্রশংসা করেছিলেন বলে এখন শোনা যায় উইকিলিক্সে। আর পরবর্তীতে এই দেখুন, মার্কো রুবিও এলেন, মার্কো রুবিও এসেছিলেন 2 ঘন্টার জন্য, ফটো আপ করেছেন একটা, চলে গেছেন। মিশনারিজ অফ চ্যারিটিকে ঘিরে নানান ধরনের গুঞ্জন আছে আমাদের এখানে তার অ্যাক্টিভিটি সম্পর্কে, কিন্তু আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না। যেটা আশ্চর্যের বিষয় ছিল, সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট এলেন, কিন্তু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবার সময় চাইলেন না।
তো অনেকগুলো কনটেক্সট এখানে মিলে যাচ্ছে। যেগুলো ফরেন ইন্টারেস্ট আছে তার কনটেক্সট একটা মিলে যাচ্ছে মমতা ব্যানার্জির ক্লেইমের সঙ্গে, এবং মমতা ব্যানার্জির নিজের যে ইন্টারেস্ট গুলো আছে সেগুলো করে যাচ্ছে, এবং মমতা ব্যানার্জির যে ডেসপারেশনটা আছে, অসম্ভব ডেসপারেশন। ওনার গোটা পলিটিক্যাল কেরিয়ার শেষের মুখে অথবা শেষ হয়ে গেছে, সেখান থেকে উনি এখন যা খুশি করতে পারেন। আর ওনার পদ্ধতি চিরকালই আনকনস্টিটিউশনাল ছিল অতীতেও। তা এই মিলিয়ে আপনি হচ্ছে বলছেন আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে বেরোনোর একটা কৌশল হিসেবে তিনি এটা করছিলেন। বাংলাদেশে অনেকে এটাকে একটা পলিটিক্যাল স্টান্টবাজি হিসেবে বর্ণনা করেছে, আমি পত্রপত্রিকায় দেখলাম। কিন্তু এখন যে আপনি একটু আগে বললেন যে ভারত সরকার এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছে না, কারণ মন্তব্য করলে বেশি কথা হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে এই বিষয়ে কথা না বলার জন্য চাপ দিয়েছেন। তো এই এই জিনিসটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য মনে হয়, যে এটা কি ফিজিবল যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করে বলবেন যে তোমরা দুজনকে অ্যারেস্ট করেছো কিন্তু এটা কিছু বলো না? এবং এটা দেখুন, ভারতের রাজনীতিতে এটা কিভাবে দেখা হচ্ছে, এটা যদি সত্য হয়ে থাকে? স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করবেন, নানা ক্লাসিফাইড বিষয় থাকবে, এনাদের মধ্যে কথা হবে, এটার মধ্যে কোনো আহ, আমি কোথাও অস্বাভাবিকতা দেখি না। এটাই তো হওয়ার কথা, কারণ এটা একটা দেশ, এবং তাতে ফেডারেল গভর্নমেন্ট তার সঙ্গে তার রেগুলার থাকে, যোগাযোগ নানান ধরনের থাকে। প্রশ্ন অন্য জায়গায় আছে। আমরা প্রথমে দেখি মমতা ব্যানার্জি যে ক্লেমটা করছেন সেটা কতটা বাস্তবসম্মত। উনি বলেছেন, যেটা আমি কোট আনকোট, বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে তারা ঢুকেছে। উনি পরিষ্কার ইঙ্গিত করেছেন যে এটা ইন্ডিয়ান ডিপ স্টেটের কাজ, রাইট? এবং হুম হুম এবং সেই কিলাররা ঢুকেছে মেঘালয় হয়ে, মেঘালয় থেকে ঘুরে তারা পশ্চিমবঙ্গে এলো। এবার একটার পর একটা আমরা রান ডাউন করি। প্রথম হচ্ছে, তারা মেঘালয় থেকে ঢুকে পশ্চিমবঙ্গে আসতে গেল কেন? তাদের কি ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ ছিল? এক। দুই, যদি কাজটা আমাদের দেশের ডিপ স্টেট করে, এবং আপনি দেখুন এই সময় যে অ্যারেস্টটা হয়েছিল সেটা ঠিক ইলেকশনের আগে, কেমন? তো তখন ইলেকশনের বাজার যখন খুব হাদি মারা গেছে ডিসেম্বর 2025, আর আমাদের ইলেকশন হলো মে মাসে। যে অ্যারেস্টের কথা মমতা ব্যানার্জি বলছেন, তার স্টেট টাস্ক ফোর্স যেটা করেছে অ্যারেস্ট, এসটিএফ, সেটা হচ্ছে এই মাঝের সময়টা। তো তখন ইলেকশনের জন্য হাওয়া গরম হয়ে যাচ্ছে সেই মুহূর্তে। তাহলে আমাকে এবার ভেবে দেখা যাক, যে যদি ইন্ডিয়ান ডিপ স্টেট করে, তাহলে ইন্ডিয়ান ডিপ স্টেট কি করলো? তাকে মেঘালয় দিয়ে ঢুকিয়ে আসাম পার করতে দিল। মেঘালয় এবং আসাম এই দুই আসাম তো তার নিজের, বিজেপি আছে, আর মেঘালয় যথেষ্ট মানে সরকারি শক্তি করে এমন একটা স্টেটে নিয়ে এলো, যে স্টেটটা ভারতবর্ষের একমাত্র রোগ স্টেট হয়েছিল, পশ্চিমবঙ্গ। তো করে এনে তারপর তাকে, এবার সেকেন্ড হচ্ছে এই লিডটা দিল কে? যে তারা ঢুকেছে। আমাদের যে সিস্টেম আছে তাতে আমাদের একদম ক্লাসিফাইড পোর্টাল আছে, সেই পোর্টালে সবকটা ইন্টেলিজেন্স এজেন্সি তারা লিড দেয়। বাংলাদেশ থেকে যে লিডগুলো আসে সেগুলো ওর মধ্যে ঢোকে, স্টেট এজেন্সিগুলো তাদের লিড দেয়, এবং এইভাবে হয়। তাছাড়াও আপনার বিভিন্ন স্টেট এজেন্সির ভেতর লিড আদান প্রদান হয়। তাহলে সেন্ট্রাল এজেন্সি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলকে টিপ অফ করবে না, নাম্বার ওয়ান। যদি করে তাহলে অন্য কোনো কারণে করেছে, রাইট? দে আর কিলার্স, বাট নট আওয়ার অ্যাসেটস। সো তাহলে, কারণ পলিটিক্যালি ইট ইজ নট কনভিনসিং দ্যাট হোয়াই। আপনি যদি, আমি ছোট্ট করে এটাকে শেষ করছি, সাপোজ আই, মানে আমি কাউকে পাঠিয়েছি কোনো খারাপ কাজ করতে, কেমন? সে আমার লোক। এবার সেই লোকটাকে তাহলে এনে আমি তাকে একটা সেফ হাউসে রাখবো, শেল্টার দেবো, তাই তো? তাহলে হুম শেল্টার দেওয়ার জন্য যেখানে আমার বেশি শক্তি থাকবে সেখানেই করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি কাজটা খুব সাইলেন্টলি করে দেবো, জানাই যাবে না। আর একটা থার্ড অপশন আছে, আমি তাকে এলিমিনেট করে দেবো, যাতে এটা কোনোদিনই বাইরে না আসে। তিনটে অপশন থাকে ডিপ স্টেটের কাজ করার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে ডিপ স্টেট কি করলো না, ডিপ স্টেট সেই লোকটাকে এনে, যেই লোকটা সে মানে জানে যারা যে এ কি পলিটিক্যাল, তাকে এনে ওনার হাতে তুলে দিল নৈবেদ্যের মতো, যাতে উনি পরে লাফাতে পারেন এটা নিয়ে। এটা কি খুব বিশ্বাসযোগ্য লাগলো আপনার কাছে? আমার তো লাগে।
হুম, হুম। না, এটা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে যে তারা মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে গেল কেন? তারা তো ইজিলি দিল্লিতে চলে যেতে পারতো, যেখানে তারা যদি আসলে ডিপ স্টেটের লোক হয়ে তাহলে থাকে। অনেক কিছু করা যেত, তারা আসামেই কোথায় থাকতো আপনিও জানতেন না, আমিও জানতাম না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তিনি একই ভাষণে এক পর্যায়ে বললেন যে তার হৃদয় তথ্যে ভরা, তথ্যের ভান্ডার। মানে এটা কি তিনি এক ধরনের হুমকি দিচ্ছেন অমিত শাহকে যে তিনি অনেক কিছু জানেন, সব ফাঁস করে দেবেন? তো উনি কি কোনো ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো তদন্ত, মামলা, জেল এইসব পরিকল্পনা করছে, যে কারণে তিনি বলছেন যে আমি অনেক কিছু জানি, ফাঁস করে দেব, এই ধরনের কিছু? ইংরেজিতে বললে একটা শব্দ, দুটো শব্দ বলতে হয়, যেটাকে বলা হয় ম্যাড ডগ। হুম, কেমন? তো ওনার অবস্থাটা এখন সেটাই। প্রথম হুম, কথা হচ্ছে উনি মানিয়ে নিতে পারছেন না যে পাওয়ার থেকে চলে গেছেন। ওনার গোটা রাজনীতিটা, কোনো রাজনীতি নেই তার মধ্যে, মানে কোনো আইডিওলজি নেই, পুরোটাই হচ্ছে পাওয়ার সেন্ট্রিক। কেমন? সেটা আপনি যদি ওনার রাজনীতিটার পরপর পরপর দেখেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে থ্রেট দেওয়াটা, এটা ওনার মোস্ট, এটা শি ইজ প্যাশনেট অ্যাবাউট ইট। সবসময় থ্রেট দেন উনি সব জায়গায়, এমনকি অ্যাসেম্বলির ভেতরেও। কেমন? কনস্টিটিউশন একটা মানে আনকনস্টিটিউশনাল ফোর্স যদি কনস্টিটিউশনাল পাওয়ার নিয়ে নেয়, যে যে ঘটনা ঘটতে পারে, মমতা ব্যানার্জি এই তৃণমূল সরকারটা কিন্তু ঠিক তাই ছিল। তৃতীয়ত হচ্ছে ওনার এই গোটা যে উনি 15 বছরে কি করেছেন তার একটা প্রমাণ হচ্ছে আমাদের মোটামুটি বাজারে ডিমের আকাল হওয়ার জোগাড়। কারণ লোকে এমন ডিম ছুটছে, কারণ সরকার মারপিট বন্ধ করে দিয়েছে, তা লোকে একটা উপায় হিসেবে এখন এই ডিম ছুটছে। আর যেখানেই উনি যাচ্ছেন চারিদিকে লোকে চোর চোর বলছে। এই হচ্ছে ওনার অবস্থা। তো এখন উনি এরকম প্রচুর থ্রেট দেবেন, এইটাই না, আরো থ্রেট দিয়েছেন যে এই না হলে কিন্তু আমি কিন্তু দিল্লিতে গিয়ে বসে পড়বো। কেমন? তো হুম। এরকম ফাঁকা চলছে, কারণ দেখুন সমস্যাটা আরো বড়। আপনি দেখুন ইন্ডিয়া অ্যালায়েন্স যে ছিল, যেটা কংগ্রেস লেড অ্যালায়েন্স, সেখানে একটা ছিল কি, এরা সকলে দাবি করত যে এরা রাহুল গান্ধীর ওপরে, মানে এরা বড় একটা ছিল। তাহলে মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল কংগ্রেসের এখন আর কোনো অস্তিত্ব নেই, এমনকি সংসদীয় দলটাও ভেঙে যাচ্ছে। এবার পড়ে থাকলে তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স বা রাহুল কংগ্রেস এখন আর মমতা ব্যানার্জিকে পাত্তা দেবে কেন? সুতরাং সব কথা যে উনি শুধু ইয়েকে বলছেন তাও নয়, মানে উনি স্রেফ ফাঁকা চিৎকার করছেন যাতে লোকে ওনাকে করে, নুইসেন্স ভ্যালুর ওপর খেলছেন। মূলত এটাই হচ্ছে বাস্তব। হুম। তা আপনি এর আগে দু একবার বলেছেন, এই এই প্রসঙ্গটা টাচ করেছেন যে তৃণমূলের দল ভাঙেনি, বরঞ্চ দল মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করতে চলেছে। আরেকবার বলেছেন যে দল মুসলিমদের সমর্থন হারাচ্ছে। এখন আমরা যদি আরেকটা বলছেন যে তৃণমূলের কোনো আইডিওলজি নেই এবং তাদের আঠাই ছিল ক্ষমতা, ক্ষমতার জন্যই দলটা একত্রিত ছিল, ক্ষমতা চলে গেলে দলটাও থাকবে না। এখন আমরা যদি এই সবগুলো একত্রিত করি, আমরা দেখলাম যে এই নির্বাচনেও যেখানে তাদের ভরাডুবি হলো, তারা প্রদত্ত ভোটের 41% পেয়েছে। ঠিক। কাজেই তাদের যে জনসমর্থন এই নির্বাচনেও ছিল। তো এখন আপনি কিভাবে দেখবেন যে মুসলিমদেরকে তৃণমূল সবসময় নিজস্ব ভোট ব্যাংক হিসেবে ট্রিট করেছে, 30-35% মুসলিম ভোট, কিন্তু এই নির্বাচনে দেখে মনে হচ্ছে যে সেই মুসলিম সমর্থন আর নেই। তাহলে দলের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো? দল কি আসলেই শেষ হয়ে যাবে তৃণমূল? তৃণমূল একটা ইতিহাস, অলরেডি ইতিহাস, এটা নেই। এবং যদি আমি খুব ভুল না হই, মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনেও এখানেই দাঁড়িয়ে পড়েছে। কারণ মমতা ব্যানার্জি শুধু একটা নির্বাচন হারেননি, আরো অনেক কিছু হারাতে হারাতে এসছেন। 21 এবং 26 দুবারই উনি নিজে হেরেছেন। মনে রাখবেন 1989 সালের পর উনি প্রথম ইলেকশন হেরেছেন 2021 সালে, এবং আবার 2026 সালে, এবং একই লোকের কাছে হেরেছেন। প্রথমবার উনি গিয়ে শুভেন্দু অধিকারীর গড়ে হানা দিয়েছিলেন, প্রমাণ করবার জন্য যে শুভেন্দুর কোনো গড়ই নেই, উনি হেরেছেন। দ্বিতীয়বার শুভেন্দু এসে, উনি যে মমতা ব্যানার্জি যেখানে হারলেন ভবানীপুর, ওখানে ওই কনস্টিটিউয়েন্সিতেই উনি থাকেন। কেমন? এবং ইলেকশনের রেজাল্টে আপনি দেখবেন ওনার যে বুথ, সেখানেও উনি হেরেছেন, ওনার পাড়াতে ওকে লোকে ভোট দেয়নি। তো এটা হচ্ছে, আপনি যে নিজেকে নেতা বলবেন, দলটা তো একজনের ওপর দাঁড়িয়ে, তাহলে তাহলে সেই যদি হেরো হয়, তাহলে তো আর তার কুল রইল না। তার বয়স 71, তাকে দিয়ে তো আপনি আর আর লম্বা কোনো রেস ভাবতে পারবেন না।
দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখুন, আপনি যদি বলেন 41% ভোট পেয়েছে, আপনার কি মনে আছে 2011 সালে বাম কিন্তু 40%-এর ওপর ভোট পেয়েছিল। আমার এক্সাক্ট পার্সেন্টেজটা মনে নেই, কি ওই রকমই 40-41% ভোট পেয়েছিল। কেমন? উল্টো দিকের যে কোয়ালিশন, যার মধ্যে তৃণমূল ছিল, তারা পেয়েছিল 45%-এর মতো। তো তারপরে কি হলো? তারপরে বামের ভোটটা গেল কই? হুস 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 করে চলে গেল। দেখুন, এই যে বাম শুরু করেছিল এই ক্ষমতার রাজনীতিটা তৈরি করা, কেমন, যেখানে আপনি, লোকে বলে পার্টি সোসাইটি, কিন্তু সেটা একটা থিওরিটিক্যাল টার্ম। পশ্চিমবঙ্গ পার্টি সোসাইটি না, পশ্চিমবঙ্গে একটা মাফিয়া রাজ চলছে, রাজনৈতিক মাফিয়া তৈরি হয়েছে। এটা বামের সময় থেকে হয়েছে। মমতা ব্যানার্জি হচ্ছেন বামের এক্সটেনশন না। বামকে তার খারাপ গুণগুলোকে যদি 10 বা 20 100 দিয়ে গুণ করা হয়, ম্যাগনিফাই করা হয়, তাহলে মমতা ব্যানার্জি সেটা। আর ভালো গুণ যেগুলো ছিল, যেমন ওদের একটা রাজনৈতিক মতবাদ ছিল, কেমন, সেটার বালাই আদর্শ। মমতা ব্যানার্জির নেই, কোনোদিন নেই। সেটা আপনি দেখুন, মমতা হুম, ব্যানার্জি তো বিজেপির সঙ্গেও জোট করেছেন, মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গেও জোট করেছেন। মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে জোট করে 2011 সালে ক্ষমতায় এসে কংগ্রেস দলের এমএলএ গুলোকে কোচিং করে নিয়েছেন, কিনে নিয়েছেন, কেমন। তো সিপিএম এর থেকেও নিয়ে এসছেন। তো উনি কোনো, এখানে কোনো আইডিওলজির প্রশ্ন নেই। এবার যে সরকারটা ছিল সেটা একটা মাফিয়া সিন্ডিকেটের মতো, মানে সব নিজের স্বার্থে এসে ঢুকে রয়েছে। তো যে মুহূর্তে ক্ষমতা থেকে আপনি বেরিয়ে গেলেন এবং এইভাবে হারছেন, আপনি নিজে হারছেন, দল হারছে, শেষ। এবার আপনি বলুন ওই লোকগুলোর আপনার সঙ্গে থাকার আর কি দরকার? আর ইনসোফার অ্যাজ মুসলিম ভোট ইজ কনসার্ন, আপনি যেভাবে দেখবেন, তারা তো বামের সঙ্গে এককালে কংগ্রেসকে ভোট দিয়েছে, একটা বামকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে। সুতরাং তারা পাওয়ারের সঙ্গে যাচ্ছে, একটা প্রসপেক্টিভ পাওয়ার খুঁজতে চাইছে, কেমন। হুম, তো হুম। তো এই কোনো জায়গা থেকে এগুলো থাকার কোনো বিষয় নয়। আপনি যতই বলতে পারেন, কিন্তু ওগুলো থাকবে না। আপনি দেখবেন যে, তা না হলে এরকম আমি কোনোদিন দেখিনি। দেখুন, মহারাষ্ট্রে শিবসেনা ভাগ হয়েছে, শিবসেনার একটা ভাগ গিয়ে পাওয়ারের লোভে হাত মিলিয়েছে বিজেপির সঙ্গে, এটার আপনি একটা মানে করতে পারেন। কিন্তু কখনো শুনেছেন যে বিরোধী দল ভাগ হয়েছে? না, বিরোধী দলের ওনারশিপ নেওয়ার জন্য একদল লোক এসে পুরো দলটা বলল, এই তুমি নাও, তুমি ওনার নাও, যাও, তুমি যাও এখান থেকে। এরকম কখনো হয়? তো এবং সেটাও 1 মাসের ভেতর। তো দ্যাট টেলস ইউ রিয়ালিটি দ্যাট এই দলটা মানে কোথাও খুব কুইক স্যান্ডের ওপর দাঁড়িয়েছিল, ক্ষমতাটা চলে গেছে, শেষ, তো পারপাস ইজ এখন ওভার। বিধানসভায় যে এই তৃণমূলের মার্কা নিয়ে যে 80 জন বোধহয় বিধায়ক নির্বাচিত হয়েছেন, যারা আম, ওনার নাম কি, ঋতব্রত ঋতব্রত ব্যানার্জি। ঋতব্রত ব্যানার্জিকে তাদের দলীয় নেতা বা বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন মমতার ইচ্ছার বিরুদ্ধে। তো ওই গোষ্ঠী, ওই গ্রুপটা কি একটা দল হিসেবে চলতে পারবে, নাকি তারাও আস্তে আস্তে বিভিন্ন বিজেপি দিকে চলে যাবে বা অন্য দলের দিকে চলে যাবে? কি মনে হয়? প্রথমত, একটা এই প্রসঙ্গটা উঠেছিল কোনো একভাবে, মানে দেখুন, এই 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 ইচ্ছে বা চেষ্টা, সর্বগ্রাসী চেষ্টা তো সব দলের থাকে। সুতরাং বিজেপির ভেতর কিছু লোকের এইটা খুব ইচ্ছে ছিল যে আহ, ওদেরকে নিয়ে নেবে, নিয়ে নিলে পরে একবারে শেষ, আমরাই থাকবো শুধু। তো সেরকম ইচ্ছেতে একেবারে জল না ঠান্ডা জল ঢেলে দিয়েছে দুটো পক্ষ। একটা হচ্ছে এই ডিম ছোড়া সাধারণ মানুষ, যে করলেই তাহলে বিজেপিকে বাদ এখান থেকে, আর না, ওদের ছোঁয়া যাবে না। প্রশ্ন উঠেছিল ভালো তৃণমূল নিয়ে। তো ভালো তৃণমূলটা নাকি এখন এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেমন ভালো তৃণমূল। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার আরএসএস একেবারে স্ট্রিক্ট, যে নড়তে দেওয়া হবে না, কোনো মরাল ডাইলুশন চলবে না। তো দ্যাট ডিডন্ট হুম, ওয়ার্ক। সুতরাং বিজেপি এদেরকে নেবে না, এদেরকে ছোবে না। দুটো ভয়, সাধারণ, যে এই যে পপুলার সাপোর্ট বিজেপির কাছে, তো পার্টিকুলারলি আরএসএস এর কাছে ওয়েস্ট বেঙ্গলে আসাটা একটা বিরাট ব্যাপার, কেমন। সো দে ওয়ান্ট টু প্রিজার্ভ ইট, এটাকে ওরা কিন্তু মেমোরেবল করে রাখতে চায়। ওয়েস্ট বেঙ্গলকে পারলে ওরা সোনা দিয়ে মুড়িয়ে দেবে। আমি হুম। ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে আমি নিশ্চিন্ত, ইট ইজ গোয়িং টু বি ব্লেসিংস ফর আস, মানে অ্যাজ এ সিটিজেন। তো তো সেকেন্ড হচ্ছে, সেখান থেকে এদেরকে কেউ ছোবে না, একটু খুচখাচ থাকবে, তলার লেভেলে হবে হয়তো। ইনসোফার অ্যাজ এই যে ঋতব্রত, এরা কোনো নেতাও নয়। এটা কি হয়েছে, এগুলো এদের
ওই যে বললাম ভালো তৃণমূল দূরবীন দিয়ে খুঁজলে পাবেন না আপনি। একটা মাফিয়া সিন্ডিকেটের ভাগ হয়ে গেছে। এখন এই মাফিয়া সিন্ডিকেটের একটা দল এসে তারা পিঠ বাঁচানোর জন্যে, কারণ ওই দিকে থাকলে আরো বেশি মার পড়বে। অভিষেক ব্যানার্জি কবে জেলে যাবে কেউ জানেন, বা যাওয়া উচিত, মানে বিজেপির ওপর যে চাপ আছে মানুষের, তো ইকুয়েশন করার বেশি জায়গা নেই সরকারের। তো এখন মমতা ব্যানার্জি, আপনি তখন এই প্রশ্নটা করেছিলেন, আমার উত্তর দেওয়া হয়নি, যে অভিষেক ব্যানার্জির থাকা মুশকিল, মানে অভিষেক ব্যানার্জি ইজ দ্য মোস্ট হেটেড পার্সন ইভেন ইন তৃণমূল। কেমন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না? ভাইপো। হুম, হ্যাঁ। এবং মানে দি ওনার, প্র্যাকটিক্যালি দ্য ওনার অফ দ্য পার্টি। কেমন? তো এর ফলে কি হয়েছে, যে এখন আপনি ওই দিকে থাকলে আরো মার পড়বে কি ডিম পড়বে, আপনি যাই বলুন না কেন, এখন এইদিকে এসে বাঁচতে চাইছে। এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা কিছুদিন পরে এটা কিন্তু নড়বড় করতে থাকবে। এই লোকগুলোর এদের কোনো অস্তিত্ব থাকবে না ভোটের বাজারে। এরা এদিক ওদিক ঘুরঘুর করবে নানানভাবে। এরা দিয়ে চাইবে যে আমাদের দুটো কেস কম দাও, বিজেপির সঙ্গে খানিকটা হয়তো হাত মেলাবে, তারপরে দেখবেন চেষ্টা, কেউ কংগ্রেসে চলে যাবে, কেউ হয়তো গিয়ে সিপিএম এ ঢোকার চেষ্টা করবে, বা সিপিএম এনে আবার আরেকটা ছোট্ট দল বানিয়ে যে সিপিএম এর সঙ্গে থাকুক। এইরকম নানান ধরনের হচপচ হতে থাকবে। তো এই যেটা হয়েছে, এটা একটা মানে ওই ওই ওদের ভেতর থেকে একটা পিঠ বাঁচানো গোষ্ঠী এদিকে এসছে। এটা টেম্পোরারি একটা ব্যাপার। তাহলে পশ্চিমবঙ্গে এখন মানে তৃণমূল কংগ্রেসের যদি এই মানে তাদের যে ক্রেডিবিলিটি যদি একেবারেই ধসে গেছে বলে আপনার ধারণা, তাহলে পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে কি কিছু থাকবে? এখন কংগ্রেস সিপিএম তারা তো মাত্র 2-4% ভোট পেয়েছে। তো এই 2-4% ভোট দিয়ে এবং 2-1টা আসন বিধানসভায় দিয়ে তারা কতটা মানে বিরোধী দলের ভূমিকা হিসেবে কতটা নিজেদেরকে গড়ে তুলতে পারবে? আদৌ কি সম্ভব এখন? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা রাজনৈতিক ফেলিওর। দেখুন, সিপিএম বেঁচে আছে দুভাবে। একটা হচ্ছে ফেসবুকে। কেমন? হুম। ওদের যে একটা, আপনি শুনবেন, কত একটা ইয়াং কিছু ফেসের কথা হয় ওদের। এরা মূলত ফেসবুকে বেঁচে থাকে। এর বাইরে এদের রাজনীতি কি এক্সিস্ট করে আমি জানি। আর এদের বাইরে এদের রাজনীতির একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে পারি। ইলেকশনের বাজারে ইসরায়েলের বিরুদ্ধে আমার কনস্টিটিউয়েন্সি যাদবপুরে, যেখানে এবার বিজেপি জিতলো, যেটা এককালে লেফটিস্ট ব্যাস্টিয়ান ছিল। কেমন? বুদ্ধবাবু এখান থেকে দাঁড়াতেন, সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভায় দাঁড়াতেন যাদবপুর থেকে এক সময়। তো এখানে বিজেপি জিতলো। এখানে ভোটের ওই ওই সময় ওরা 3খানা মিছিল আমি দেখেছি আমার কনস্টিটিউয়েন্সিতে ইসরায়েলের বিরুদ্ধে। কেমন? এই হুম। হচ্ছে বাম রাজনীতির ইয়ে, তার বাস্তবতা, মানে তার সোশ্যাল রেলেভেন্স আর কি। তো তো এর বাইরে যেটা ওরা ধারণা করে বসে আছে, যে আমরা মুসলমান ভোটটা পেয়ে যাব। কেমন? হুম। তার মানে ইজি ওয়ে আউট নিচ্ছে। এখন যদি এই রাস্তায় হাঁটে, যেটা ঘটবে, পশ্চিমবঙ্গে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে। সেটা হচ্ছে যে মানুষ টেস্ট করতে করতে এসেছে এতদিন ধরে, করতে করতে সবকটা অপশন বেরিয়ে গেছে। এখন তাদের এই যে বাঙালি ভদ্রলোকদের এক ধরনের বিজেপি বিতৃষ্ণা হ্যান ত্যান যেসব ছিল আর কি, তারা কিন্তু এগুলোর থেকে বেরিয়ে এসছে। তারা এসে এখন বলছে যে আর আর না এদের। তাহলে এই যে প্যারাডাইম শিফটটা হলো, এই পরিমাণ একটা হিন্দু কনসলিডেশন হলো, যেটা রেজাল্ট বেরোবার আগে অব্দি আমি বিশ্বাস করতে পারিনি। সেটাকে আপনি যদি এই বাজারে এখন আবার যদি মুসলমান ভোট করতে করতে ওইদিকে রাস্তায় হাঁটেন, আর ওটাকে একটা ভোট ব্যাংক পলিটিক্স এর মধ্যে ঢুকতে চান, তাহলে আরো ভবিষ্যৎ খারাপ হবে আমার ব্যক্তিগত ধারণা। ইনসোফার অ্যাজ কংগ্রেস ইজ কনসার্ন, কংগ্রেসের সমস্যাটা হচ্ছে, দেখুন বাস্তবিকভাবে যখনই বিজেপি আসবে, রাইভাল ন্যাশনাল পার্টি হিসেবে কংগ্রেসের প্রসপেক্ট থাকা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, কংগ্রেস পশ্চিমবঙ্গে পাওয়ারে ছিল 50 বছর আগে। তাই কংগ্রেসের যা দোষ টোষ ঘটেছিল সেগুলো সবাই এখন ভুলে গেছে। আমারও কিন্তু কংগ্রেস শাসন, আমি তো বাচ্চা ছিলাম, যার 70-এর নিচে কেউ কংগ্রেস শাসন মনে করে উঠতে পারবে না খুব একটা। এরকম একটা পরিস্থিতিতে কংগ্রেসেরই আসার কথা। কিন্তু কংগ্রেসের, আমি দুদিন আগেই কংগ্রেসের একজন খুব ভেটারান লিডার, নামটা বলছি না, এমএলএ ছিলেন, এলওপি ছিলেন, তো আমি তার সঙ্গে বসেছিলাম। তো তিনি আমাকে বললেন, মানে আমি দেখলাম ফ্রাস্ট্রেটেড তারা তাদের নেতৃত্ব নিয়ে, এবং সত্যিই ফ্রাস্ট্রেটেড হওয়ারই কারণ, তারা যে কেন্দ্রীয় নেতৃত্বে রাহুল গান্ধী, আহ, তার
মানে তিনি বারবার হাঁটতে হাঁটতে তাই নিজের নাম হয়ে গেছে তার পাপ্পু। হুম। আহ, রাজ্যে যাকে চিফ করেছেন, প্রদেশ কংগ্রেস বানিয়েছেন মাথা, তিনি কোনোদিন তার শোনা যায়নি তাকে নেতৃত্বে কোনো কিছুতে। তার কর্পোরেশন ইলেকশনে কোনোদিন লড়েছিলেন কিনা আমি জানি না। এইরকম অদ্ভুত একটা পরিস্থিতি, অর্গানাইজেশনটা নেই। কিন্তু কংগ্রেস, আমি বারবার এক্সপেক্ট করছিলাম যে কংগ্রেস শক্তিশালী হবে। কংগ্রেস যদি শক্তিশালী হয় তাতে আমার পশ্চিমবঙ্গের ভালো, যে দুটো ন্যাশনাল পার্টি করবে। এই রিজিওনাল পার্টিগুলো, আমি সিপিএম কে ধরে বলছি, এগুলো যাক। কারণ এরা ঘেঁটো পলিটিক্স তৈরি করতে থাকে, একটা ঘেঁটো বানিয়ে ফেলে যার ভেতর এরা করে। তো মানে ইট ডিডন্ট ওয়ার্ক ওয়েল ফর আস। আমাদের ভবিষ্যতের জন্য যদি জাতীয় দল থাকে তাহলে ভালো। তো সেটা কংগ্রেস এতটাই উইক, এবং নিজের ওদের কোনো তো চার দেখছি না আমি। তো এটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু বিরোধী রাজনীতি বলে কিছু খুব একটা আছে বলে আমি দেখতে পাচ্ছি না আশেপাশে। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটা করছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিজেপি এখন ক্ষমতা নিয়েছে, আরএসএস এটাকে খুবই একটা মানে মূল্য দিচ্ছে এই বিজয়কে তাদের জন্য, এবং পশ্চিমবঙ্গে এক ধরনের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে বলে আপনি ধারণা করছেন। তো এখন অর্থনৈতিক উন্নয়ন একটা হতে পারে, একটা পরিকল্পনা তাদের থাকতে পারে, কিন্তু তার সাথে আমরা দেখছি যে বিজেপি সবসময়, বিশেষ করে এই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলাতে আহ, একটা রাজনীতি করে যে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি কোটি, কোটি হয়তো না, লাখ লাখ অবৈধ অনুপ্রবেশকারী ওই রাজ্যে বসবাস করছে, এবং তারা এইসব অনুপ্রবেশকারীদেরকে ধরে ফেরত পাঠাবে। এবং একটা অভিযোগ আসে যে তখন তারা যখনই এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে, তখনই অনেক ভারতীয় নাগরিক, কিন্তু যারা বাংলাভাষী মুসলমান, তাদেরকেও ঠেলে বাংলাদেশে পাঠানো হয়। তো এখন আপনার কি মনে হয় বিজেপি যে এই যে তাদের ইলেকশন রেটরিক, এইটাকে এখন মানে বাস্তবায়ন করবে? তারা কি ব্যাপক হারে বাঙালি বা মানে বাংলাদেশি সন্দেহে লোকজনকে ধরে বর্ডার দিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করবে? প্রথমত হচ্ছে, এটা বিজেপির ইলেকশন রেটরিক না, এটা পাবলিক ডিমান্ড। আপনার মনে রাখতে হবে যে আসামে যে আন্দোলন হয়েছিল, আসুর গোটা আন্দোলনের ভিত্তি ছিল এই বিদেশি নাগরিক ইস্যু, এবং সেখান থেকে এটা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকেছে। এবারের ইলেকশনে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্ট একটা মেজর রিজন, যে কারণে মমতা ব্যানার্জি হেরেছে। কেমন? এবং যে কারণে হিন্দু কনসলিডেশন হয়েছে। আমাদের এসআইআর প্রসেস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখনই লোকে পালাতে লাগলো, চোখে আঙুল দিয়ে কাউকে কিচ্ছু বলতে হলো না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, যে এতগুলো লোক হাজারে হাজারে এদেশে বসেছিল। এটা কিন্তু শুধু টিপ অফ দ্য আইসবার্গ। আমি নিজে জানি, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে কি হয় দেখবেন, ভারতীয় নাগরিক ঈদের সময় তারা বাংলাদেশের ভিসার জন্য লাইন দেয়। এরা হচ্ছে আসলে বাংলাদেশের যে হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্ক, তাদের তাদের কাজটা করছে আমার দেশে যার পার্ট আছে। তো এরা আসছে, ইন্ডিয়ান পাসপোর্ট নিচ্ছে এবং বিদেশে চলে যাচ্ছে। এরা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে বিদেশে আছে, কিন্তু এরা বাংলাদেশি। সুতরাং এখন যেটা হবে, আমার দেশে এখন ভারতবর্ষে খুব তাড়াতাড়ি অনেকগুলো কাজ হবে। ন্যাশনাল সিটিজেনশিপ রেজিস্টার আসবে, এর পরপরই সমস্ত পুরো রেজিস্টারটা ক্লিন হবে। মানে আগামীতে এই ধরনের আমার বর্ডারকে বোথ ফিজিক্যালি স্ট্রং করা হবে, এবং যেটা সফটওয়্যার পার্ট মানে সিটিজেনশিপের পার্টগুলোকে আরো অনেক স্ট্রিক্ট করা হবে। এগুলো হচ্ছে একটা, এটা এটা হচ্ছে কিন্তু সিকিউরিটি ইস্যুতে, এবং জিওপলিটিক্যালি আপনি জানেন যে কত হচ্ছে। এবং বাংলাদেশ, দেখুন সত্যি কথাটা বলা ভালো, আমরা যেটা এতদিন বলে আসা হয়েছে বা এখনো বলা হয় সরকারি স্তর থেকে, যে যেটা পাবলিকলি, যে বাংলাদেশ হচ্ছে আমাদের বন্ধু দেশ। কেমন? কিন্তু যদি এর নিচে আমরা নামি, যেখানে স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়, সেখানে কিন্তু খুব বেশি হলে এটাকে এক ফ্রেনিমি বলা হয়। কেমন? বলা হচ্ছে ইদানিং কালে ফ্রেনেমি? ফ্রেনিমি। মানে মানে ফ্রেন্ডলি এনিমি? হ্যাঁ। সো ইট ইজ নাও কনসিডার্ড, ইট ইজ মানে যেটা বলা হচ্ছে যে দেখো, আমরা শত্রু নই কিন্তু বন্ধু নই। কেমন? ইট ইজ ভেরি ক্লিয়ার নাও। তো এখন এই পরিস্থিতি, এবং এবং বে অফ বেঙ্গল উইল গেট এক্সট্রিমলি হট সুনার দ্যান লেটার। এটা হবে এখানে। তো এত যদি হয়, তাহলে এখন কনটেক্সট বদলে যাচ্ছে সিকিউরিটির। যেটা আরেকটা ইস্যু আছে, সেটা কিন্তু অর্থনৈতিক। সেটা হচ্ছে যে আমার দেশে সোশ্যাল সিকিউরিটি ক্রমাগত বেড়ে যাচ্ছে। এখন যখনই বাড়ছে, তাহলে বাজেটের ওপর চাপ পড়ছে, ফিসকাল প্রেশার বাড়ছে। তখন এই প্রশ্নটা উঠছে যে এটা কাদের দেওয়া হচ্ছে।
তাই এই প্রেশারগুলো আসছে। এবার আপনি প্রশ্ন করেছেন যে বর্ডারে, দেখুন এই মুহূর্তে যারা বর্ডারে ভিড় জমাচ্ছে বা বাংলাদেশ যাদের বলছে পুশব্যাক বা পুশ ইন হোয়াট এভার করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক, কারণ এদের আমরা ধরে নিয়ে যাইনি। যেটা চাইছে হুম, সরকার যে তুমি ভয় পেয়ে পালিয়ে যাও নিজে নিজেই, তাহলে আচ্ছা। আমার আমার তোমাকে নিয়ে টানা হ্যাচড়াটা কম করতে হয়। কেমন? তুমি বর্ডারে গিয়ে ভিড় জমাও, তাহলে পরে এবার কি হবে, এবার সমস্যাটা কিন্তু বাংলাদেশের হবে আগামী কিছুদিনের ভেতর, যে তারা তাদের নাগরিক কিন্তু চিৎকার করতে থাকবে লোকে যে আমরা তো বাংলাদেশি নাগরিক, আমাকে নিচ্ছে না। ঠিক এই ঘটনাটা ঘটবে। হুম। তো বাংলাদেশের দিক থেকে যেটা সাধারণত হিস্টোরিক্যালি যেটা হয়, যে বাংলাদেশ ডিনাই করে যে তাদের লোক ভারতে আছে। কেমন? তো এই খেলাটা কিন্তু এবার ঘুরে যাবে পুরোপুরি, একদম আমি হুম, যতটুকু বুঝি। তো এটা ঘটবে, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট লট। সেকেন্ড লট যেটা আপনি যেভাবে আমেরিকায় যেমন যে টানা হ্যাচড়াটা হয়েছে ইভেন গ্রিন কার্ড হোল্ডার্স, কেমন, তো হুম। সেই টানা হ্যাচড়াটা কিন্তু এর পরের স্টেজে হবে, কারণ বহু লোক এই বাজারেও, আমি নিজে জানি দুজনকে, যারা এই বাজারেও বাংলাদেশি সিটিজেন, যারা বাংলাদেশ থেকে এসে কিভাবে ভিসা জোগাড় হয়ে গেল আমি জানি না, যারা এসে পশ্চিমবঙ্গে ভোট দিয়ে গেলেন। কেমন? এত কিছুর মধ্যে। হুম। তো সুতরাং এর পরে এই চাপগুলো আবার বাড়বে। আর যদি কোনো গোলযোগ লেগে যায় তাহলে তো আরো, কারণ আপনি এই গোটা ফেজটা কিন্তু শুরু হলো অপারেশন সিন্দুর থেকে, আপনি যদি খেয়াল করে দেখেন তখন হুম, হুম। থেকে এই বাছাবাছিটা শুরু হয়েছে। এই যেটা এসআইআর প্রক্রিয়ার ভেতর দিয়ে হচ্ছে, আগামীতে আরো হবে। এনআরসিটা যেই না আসবে, দেশ জুড়ে সিটিজেনশিপ রেজিস্টার যেই না হবে, এবার আরো বাড়বে। সো ব্যাক টু দ্য টপিক, আই থিঙ্ক দ্য প্রেশার অন ইলিগাল ইমিগ্রেন্টস এটা কিন্তু বাড়বে। এটা কিন্তু আর আপনি মনে করছেন যে এই শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী, আর এটা তার কিন্তু শুধু সরকারের একটা পশ্চিমবঙ্গে অগ্রাধিকার হচ্ছে না, অগ্রাধিকার এটা থাকবে কিন্তু এটা? শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না। গত দুদিনে গুজরাট থেকে, আপনি ঠিকই বলেছেন, তার মধ্যে অতীতে কিছু ভারতীয় চলে গিয়েছিল। সংখ্যাটা হয়তো 10% কি 5% কি 1%, হোয়াট এভার, কম, সামান্য কিছু 20-25 জন চলে গেছিল। ভুল করেছে, কিন্তু এই এই লটে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে যারা ভিড় জমাচ্ছে এর মধ্যে কোনো ভারতীয় নেই। আর গুজরাট থেকে 250 বা 300 জনকে গত দুদিনে ধরেছে। সুতরাং তাদেরকে আস্তে আস্তে ট্রান্সফার করবে। ওভার টু ইউ। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে যে বিজেপির যে নতুন সরকার কলকাতায় এই বিষয়টাকে তার অগ্রাধিকার দিবে, এবং এই প্রক্রিয়া আম, মানে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি বা সন্দেহভাজন, আমি যদি বলি সন্দেহভাজন বাংলাদেশিকে পুশ ইন বা পুশ ব্যাক করার প্রক্রিয়াটা আরো ত্বরান্বিত হবে আগামীতে, আপনি সেটাই বলছেন? এটা সিকিউরিটির জন্য হতেই হবে, বিকজ হতেই হবে। পশ্চিমবঙ্গতে বিজেপির যে একটা মরিয়া প্রয়াস ছিল এবার ওয়েস্ট বেঙ্গল ইলেকশন জেতার জন্য, তার অনেকগুলো কারণ ছিল। মানুষ চাইছে, দেখুন কনসিস্টেন্টলি ওরা 40% ভোট পাচ্ছিল, কিন্তু কিন্তু সব থেকে যেটা বড় ইস্যু ছিল, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে স্ট্র্যাটেজিক স্টেট। আমাকে কারণগুলো আর বুঝিয়ে বলতে হবে না। আমরা কাশ্মীরকে দুভাগ করে দেওয়ার পর কাশ্মীরের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কমে গেছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। কেমন? আর লাদাখের সঙ্গে এখন আমার সরাসরি যোগাযোগ আছে থ্রু, মানে প্রচুর টানেলস, আমার প্রচুর ইনফ্রাস্ট্রাকচার। আমার একমাত্র দেশের সব থেকে স্ট্র্যাটেজিক অঞ্চল হয়ে রয়েছে আমার এই যে শিলিগুড়ি করিডোর। কেমন? চিকেন স্ন্যাক। রাইট। এবং এবং তিনখানা ফরেন কান্ট্রি বর্ডার, আর চায়নার থেকে এইটুকু দূরত্ব, চিকেন স্নেক, এই সব মিলে। তো ফলত যেটা হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল একটা রোগ স্টেট হয়ে দাঁড়িয়েছিল। রোগ, এটা আমি, কিন্তু এখানে বিজেপি কংগ্রেসের প্রশ্নটা আমি বহুবার বলেছি, ওয়েস্ট বেঙ্গল রোগ স্টেট। তো এই রোগ স্টেটটাকে লাইনে আনা ভয়ঙ্কর দরকার ছিল। সুতরাং এবার ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু লাইনে আনতে হবে, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির উপর একটা থ্রেট হয়ে গেছে। সো এইটা, এটা এবার, এবং বাংলাদেশে এ কাজে খানিকটা সাহায্য করেছে ওই যে বাংলাদেশে কিছু লোক হঠাৎ মাঝখানে মুরগির গলা টিপে ধরো নর্থ ইস্টটা নিয়ে নাও বলতে শুরু করলো না, তারা হুম, আমাদের হুম। একটু উপকারী করেছে। যে আহ, মানে সরকার আরো অ্যালার্ট হয়ে গেছে, এবং এটা কিন্তু এখানে ন্যাশনাল সিকিউরিটির জন্য বাড়বে। আর লোকে যেটা ভাবছে যে মুসলিমদের ওপর, আমি কিন্তু মনে করি না এরকম কিচ্ছু হবে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু উইল বি কোয়াইট, মানে প্রচন্ড ভাবে, আপনি যদি দেখেনও অনেক রকম রটনা রটাবার চেষ্টা হলেও কিচ্ছু না। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে স্টেশন
গুলো থেকে এনক্রোচমেন্ট সরাচ্ছে, রেল স্টেশন গুলো থেকে, যেগুলো আমরা জানি কোন কোন, বজবজ, সন্তোষপুর, পার্ক সার্কাস, এগুলো একদম মুসলিম ডমিনেটেড, প্রায় পারলে লাইনে উঠে পড়ে, স্টেশনে উঠে নামাজ পড়ে, এগুলো তো এখনো হাত দেয়নি, দেবে এবারে, দেবে, কিন্তু আগে কিন্তু অন্য দিকগুলো করে আসছে। তো ইনস্ট্যান্সেস আর রেডি যে আই এম ইকুয়াল টু অল। হ্যাঁ, হুম হুম। তো সুতরাং ওই ওই রকম কিছু হবে না। আর দে আর ভেরি ভেরি সিরিয়াস টু বিল্ড ইট অ্যাজ আ মডেল স্টেট। এটাকে তার ইকোনমিক ডেভেলপমেন্ট, তার যে ডিসপ্যারিটি সমস্যা আছে, যে সোশ্যাল প্রবলেমগুলো আছে সেগুলোকে মিটিগেট করা, আর সিকিউরিটি, বর্ডার উইল বি সিল্ড, অ্যাবসলিউটলি সিল্ড হবে বর্ডার। এটা একদম, আপনি ইউ ক্যান টেক ইট আচ্ছা ফ্রম মি। আচ্ছা, শেষ করার আগে আরেকটা, আপনি পশ্চিমবঙ্গকে একাধিকবার রোগ স্টেট বলছেন, এবং আপনি বলছেন এটা বিজেপি ক্ষমতায় না, কংগ্রেস ক্ষমতায় না, তৃণমূল ডাজন্ট ম্যাটার, তার একটা রোগ স্টেট হিসেবে। তো আপনি এটাকে রোগ স্টেট হিসেবে কেন কেন বর্ণনা করছেন? কি চরিত্র ছিল পশ্চিমবঙ্গের রাজ্যের, যেটাকে আপনি রোগ স্টেট হিসেবে দেখছেন? রোগ স্টেট এই জন্য বলছি, আপনি যদি আমার গত 50 বছরের রাজনৈতিক ধারাবাহিকতাটা দেখেন, আমরা কি করেছি, এটা বাম যেটা শুরু করলো সেটা হচ্ছে প্রথমে এটাকে ন্যাশনাল ইকোনমি থেকে আইসোলেট করতে চাইলো, এবং সমস্যা যেটা দাঁড়িয়ে গেল 1991 সালে যখন লিবারালাইজেশন হয়ে গেল। কেমন, একটা উদাহরণ দিই, বামের 77 সালে আসার পর বামের একটা বড় স্লোগান, তার আগেও ছিল হয়তো, আমি জানি না, ছোট ছিলাম তাই, যে ফ্রেট ইকুয়ালাইজেশন বলে একটা কনটেক্সট ছিল আমাদের এখানে, যে আপনি আহ, আমাদের এখানে কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গের কয়লাটা মহারাষ্ট্রে গেলে যে ফ্রেট হবে, যে ভাড়া পড়বে, সেই কয়লাটা যদি ধরুন পশ্চিমবঙ্গের কয়লাটা রানীগঞ্জ থেকে এসে 100 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে ব্যবহার হয়, একই ভাড়া পড়বে, ইকুয়াল হুম। ফেয়ার এভরিওয়্যার। তো অবশ্যই এটা তো বিরোধ করার মতো একটা বিষয় আমার জিওগ্রাফিক অ্যাডভান্টেজটাই গুরুত্ব পাচ্ছিল না, যেটা আমাদের ক্লোজড ইকোনমির সময়। তো যখন এই মডেলটা ভেঙে দেওয়া হলো 1991 সালে, তাহলে সবার প্রথমে পশ্চিমবঙ্গের ওয়েলকাম করা উচিত ছিল। কেমন, হুম। পশ্চিমবঙ্গ করেনি, দে টুক 4 ইয়ার্স আর 5 ইয়ার্স টু ওয়েলকাম দি লিবারালাইজেশন, এবং সেটাও গ্রাজিংলি। কেমন, এবং তারপরে আমরা একটাই, আসলে এই 50 বছরে আমরা একটাই ভালো সরকার পেয়েছিলাম, সেটা কিছুদিনের জন্য থেকেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম সরকার, যে কিন্তু, আমি কতগুলো আপনাকে ইনস্ট্যান্স দিয়ে বললে, 2000, অ্যারাউন্ড 2000, 2001, বুদ্ধবাবু আমাদের যে বর্ডার ডিস্ট্রিক্ট গুলো, সেখানে বিপুল বিপুল পরিমাণ আনরেজিস্টার্ড মাদ্রাসা হয়েছিল, এবং মমতা যেগুলোকে প্রচন্ড প্যাম্পার করেছে, সেখানে নানান রকম ভাতা দিয়েছে। তো এটা সে সময়ে বুদ্ধবাবু কিন্তু সেই, যে এটা হয়েছে, এটা এভাবে চলবে না, তারপরে তার পার্টি তাকে থামিয়ে দেয়। সে সময় অমর্ত্য সেন তার প্রতীচী ফাউন্ডেশন থেকে একটা স্টাডি করছিলেন, সেই উপলক্ষে কলকাতায় তাজ বেঙ্গলে একটা মিটিং ছিল, আমি তখন দ্য হিন্দুর প্রতিনিধি ছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করি, সেখানে উনি কিন্তু একটা যে একটা প্রসঙ্গ এসেছিল, সেই প্রসঙ্গে কিছু কথা উনি বলেছিলেন। যাই হোক, আমার যে প্রশ্ন ছিল যে যে মিশনারি, খ্রিস্টান মিশনারি এডুকেশন যদি নেওয়া যায়, তাহলে মাদ্রাসা এডুকেশনকে কেন নেওয়া যাবে না, এক ইকুয়াল নয় হুম। কেন? আমি ভেবেছিলাম উনি প্রশ্নটা অ্যাকসেপ্ট করবেন না, উনি প্রশ্নটা নিয়েছিলেন, এবং প্রশ্ন নিয়ে এটা আমাকে বলেছিলেন যে আমরা সবাই মিশনারি স্কুলে পড়েছি, সো উই নো অ্যাবাউট ইট স্ট্যান্ডার্ড, বাট এটার সঙ্গে মাদ্রাসাকে মেলানো যাবে না, যায় না। কেমন, অবশ্যই খুব অত্যন্ত পরিশীলিত ভাষায় বলেছিলেন। তো সেটা একটা ছোট্ট বেরিয়েছিল, এখন আর খুঁজে পাবো না, প্রি ইন্টারনেট যুগের কিন্তু ছিল, হিন্দুতে বেরিয়েছিল খবর। তো আমি বলতে চাইছি, রোগ কেন, রোগ হয়েছে এই কারণে, যখন আপনি, এটাকে আমি অর্থনীতির দিক থেকে বোঝালাম, দ্বিতীয়ত আপনাকে সোশ্যাল পলিটিক্স দিয়ে বোঝালাম, যে আপনি মাদ্রাসাগুলোকে ছেড়ে দিচ্ছেন, খারিজি মাদ্রাসায় ভরে যাচ্ছে, এবং এটা করতে করতে যার একটা চরম রূপ আমরা কিন্তু গত 15 বছরে এসে দেখলাম, যেখানে রাজ্য সরকার, তারা, একটা ছোট্ট উদাহরণ দেই আবারও, মমতা ব্যানার্জি একটা স্টেট লোগো করলেন, কোনো অসুবিধা নেই তাতে, সারা পৃথিবীতে এটা হয়, কিন্তু করলেন কি, আমাদের যে সরকারি যে কমিউনিকেশন, তাতে অশোক স্তম্ভটাকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে সেখানে ওই বলে উনি করেছিলেন একটা লোগো, সেই লোগোটাকে লাগিয়ে দিলেন। আপনি, আমি
চোখে আঙুল দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে একটা স্টেট সে কোন দিকে যাচ্ছে। এবং আমি যদি মনে রাখি যে আল কায়দার যে আহ, পুরোনো ম্যাপ ছিল বা যেটা আছে অলরেডি ওদের ইন্টেনশনের ভেতর, যে এগুলোকে আমরা নেব, এখানটাকে আমরা নেব, তো তার সঙ্গে যেন কোথাও অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এবং ঘেঁটো হতে হতে একটা সময় গেল যখন কেউ বা কারা একজন টিপু সুলতান মসজিদের ইমাম, এটা অ্যারাউন্ড 2017-18 আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, বরকতি ইমাম, তিনি প্রেস ক্লাবে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথার ওপর ফতোয়া দিলেন। ক্যান ইউ ইমাজিন দিস? যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। তো এটা একটা রোগ স্টেট হয়ে গেছিল, যেখানে কিন্তু দেশের শত্রুরা থাকবার জায়গা পেয়ে যাচ্ছিল। এটাকে রাখা যেত না আর। ধন্যবাদ। প্রতিম রঞ্জন বোস, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক সময় দিয়েছেন। আহ, আজকে এই পডকাস্টটা আপনার এই শেষ উত্তর দিয়ে শেষ করছি। ধন্যবাদ।